আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকেই দেখছেন, লাইভে যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি, বাট চ্যাট অপশন দেখতে পাচ্ছি না। দেখতে পেয়েছি, সরি। থ্যাংক ইউ। যাই হোক, অনেকে যুক্ত হয়েছেন। সাউন্ড কেমন আমাকে একটু জানান কাইন্ডলি। নাসির টি10 বলছে, কেমন আছেন ভাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তারপরে কাউসার সাগর বলছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। রাফি ভাই বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাগর। এমবি কোম্পানির আপডেটটুকু দিবেন, ধন্যবাদ। এখনো আপডেট আসে নাই ভাইয়া। আদৌ এটার আপডেট পাই কিনা আল্লাহ মাবুদ জানে, জানি না কি অবস্থা আছে। আমার কাছে এই সোমবার পর্যন্ত সময় চেয়েছে, দেখি কি হয়। ঠিক আছে, এগুলো সব আপডেট দিতে পারবো ইনশাল্লাহ। আর আকন্দ রুবেল, আসসালামু আলাইকুম রুবেল ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ রুবেল ভাই। নিলয় এস এম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। মামুন হোসেন বলছে, ক্রোয়েশিয়ার আপডেট দিয়ে। আসসালামু আলাইকুম। ক্রোয়েশিয়ার আপডেটই তো বেশিরভাগ সময় আমরা দিই। তো অনেকেরই অভিযোগ থাকে যে ভাই আপনি শুধু ক্রোয়েশিয়া নিয়ে কথা বলেন, বুলগেরিয়া নিয়ে কথা বলেন না। বুলগেরিয়া নিয়ে যে কথা বলার, এই সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে এবং আমার মনে হয় না যে আমি এই পর্যন্ত যত ভিডিও করি এমন কোনো ভিডিও আছে যে ভিডিওতে আসলে বুলগেরিয়া নিয়ে কথা থাকে না বা টাচ থাকে না। ঘুরে ফিরে ওই একটাই কথা, বুলগেরিয়ার জন্য এখনো বাংলাদেশ থেকে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। এখনো ইন্ডিয়ার জন্যই আপনাকে অপেক্ষা করতে হবে, বা ইন্ডিয়ার ভিসা থাকলে যদি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ওই আগে যে প্রক্রিয়া ছিল ওই প্রক্রিয়া এখনো চালু আছে বুলগেরিয়ার ক্ষেত্রে। তো সুতরাং এই বিষয়ে আর বেশি তেমন কোনো আপডেট নাই। পারমিট পাওয়ার ক্ষেত্রে, এনরোল পাওয়ার ক্ষেত্রে ওই দিকের কোনো সমস্যা নাই। পুলিশ অ্যাটাস্টেশন যেটা ইন্ডিয়া থেকে করা যেত, সেটা ইন্ডিয়া থেকে হয় না, সেটা আমরা বুলগেরিয়া থেকে সরাসরি করে নিয়ে আসি। তো সুতরাং পুলিশ অ্যাটাস্টেশনের সমস্যা না, পারমিট অ্যাপ্রুভালের সমস্যা না। সমস্যা হলো এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ইন্ডিয়ার ভিসা। ঠিক আছে, এই দুইটা যদি স্বাভাবিক হয় তাহলে কোনো সমস্যা নাই। ওকে, আর যেহেতু এটা এখন সমস্যা, ভিসা পাওয়া যায় না আর এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নাই, সেই হিসাবে আমরা আশাবাদী ছিলাম, এখনো আছি, বাংলাদেশ থেকে ইনশাল্লাহ হয়তো দ্রুত শুরু হয়ে যাবে। এই জানুয়ারিতে শুরু হওয়ার কথা আছে। অলরেডি গতকাল বায়ের আর একটা ভিডিও দেখলাম, সেখানে তারা বলেছে, কর্মকর্তারা, যে অলরেডি বাংলাদেশ থেকে বিএফএস গ্লোবালের মাধ্যমে ক্রোয়েশিয়া, পোল্যান্ড, এরপরে ডেনমার্ক, সুইডেন, হ্যাঁ, এইসবের কাজ শুরু হয়ে গেছে। অচিরেই নাকি পর্তুগালের কাজটা শুরু হবে, কারণ পর্তুগালে প্রতি বছর মিনিমাম ৬,০০০ প্রতি মাসে ৬,০০০ আপনার জব সার্চার যারা সিজনাল ভিসা হয়, সেগুলোর ডিমান্ড আছে ওদের ক্রোয়েশিয়ার পর্তুগালের। কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে জমা টমা দেওয়া যাচ্ছে না, ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, সেই হিসেবে এটা খুবই একটা ঝামেলা ব্যাপার হয়ে দাঁড়াইছে এখন। তো তারা আশাবাদী যে হয়তোবা বাংলাদেশ থেকে অচিরে খুব দ্রুত পর্তুগাল বিষয়ে তারা আপডেট দিতে পারবে। এছাড়া ইয়ে নিয়ে আসলে তার তেমন কোনো আপডেট দেয় নাই বুলগেরিয়া নিয়ে। তবে আমরা এর আগেই একটা ভিডিও দেখেছিলাম, যেটা একদম খুব অথেন্টিক ছিল। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে বুলগেরিয়া একটা কনসুলেট অফিস করা হয়েছে এবং এখানে কনসুলেট অফিসে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তিনি অলরেডি তার পরিচয়পত্র মাননীয় রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশের এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে তার পরিচয়পত্র পেশ করেছে এবং তারা আশাবাদী যে খুব দ্রুত বুলগেরিয়ার কাজ বাংলাদেশ থেকে শুরু হবে। এবং সেই প্রেক্ষিতে আমরা বলে আসছি, যতদিন পর্যন্ত আসলে শুরু না হয় ওইটা বলা পর্যন্তই থাকবে। আমরা আশাবাদী ইনশাল্লাহ ওদের কথার প্রেক্ষিতে যে বাংলাদেশ থেকে হয়তো আমরা জানুয়ারিতেই শুরু হবে। হয়তো এখন আজকে হয়তো 16, 17, 18 তারিখ, এখনো মোটামুটি 12 দিন 13 দিনের মতো সময় আছে। যদি এই মাস থেকে চালু হয়ে যায় আলহামদুলিল্লাহ, নাহলে ফেব্রুয়ারিতে হবে।
ঠিক আছে? তো যতক্ষণ পর্যন্ত আসলে চালু না হবে ততক্ষণ পর্যন্ত যে যাই বলুক, আমি কি বললাম, ও কি বলল, অমুক কি বলল, ফেসবুকে কি বলল, কিছু যায় আসে না। অনেকে আমার কাছে ফেসবুকে লিঙ্ক দেয় যে ভাই দেখেন তো অমুকে এই লিঙ্কে এই বলতেছে, অমুকে এই লিঙ্কে এই বলতেছে। আমি বলি ভাই এসব দেখার আমার কোনো দরকার নেই। যেদিন আকাশে চাঁদ উঠবে এটা লুকিয়ে রাখতে পারবে না কেউ, এটা সবাই দেখতে পারবে। তো সুতরাং আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমি কেন, কেউ কোনো আপডেট দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত চালু না হয়। এই হচ্ছে মোটামুটি বুলগেরিয়ার আপডেট। আর আমাদের কসোভোর কিছু আপডেট আশা করি আমরা এই মাসেই, পারমিট এবং জমার ব্যাপারে। আপনারা জানেন যে কসোভোতে কিন্তু বাংলাদেশে যে এম্বাসি আছে সেটা সম্পূর্ণ একদম করাপ্টেড এবং এখানে ঘুষ দিয়েও কাজ বের করা যায় না। কয়েকদিন পর পর এম্বাসি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বলতে ডেট পাওয়া যায় না, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বা জমা দিছে পড়ে আছে বা জমা দেওয়ার ব্যবস্থা হয় না। এই ধরনের একটা অচল অবস্থা অনেকদিন থেকে চালু আছে কসোভো এম্বাসিতে। সেটা এই প্রক্রিয়াতে আসলে আমরা করতেছি না। আমরা ডেটের ব্যবস্থা করেই তারপরে সেগুলো করতেছি। তো সুতরাং বলতে পারি যে ইনশাল্লাহ হয়তো আমাদের যারা ক্লায়েন্ট এখন পর্যন্ত হয়তো 26টা আমরা জমা করেছি, ইনশাল্লাহ আশা করি এগুলো জানুয়ারির মধ্যে পারমিট এবং জমা দেওয়ার বন্দোবস্তটা আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। যদি জানুয়ারির মধ্যে একান্ত না হয় হয়তো সর্বোচ্চ হইলে ফেব্রুয়ারির 10 তারিখ বা 15 তারিখের মধ্যে আমরা জমা টমা দেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ করে ফেলবো। অনেকে আমাকে প্রশ্ন করে ভাই কসোভো এম্বাসি বন্ধ হয়েছে, এটা তো আমিও জানি এবং আমি কেন, এটা সবাই জানে যে কসোভো এম্বাসিতে যখন তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না, যখন তখন জমা দিলে আপনার কাজ হবে না। তো সেই হিসাবে এখানে বলা চলে যে একটু এশিয়ার ব্যাপার আর কি। তো এটা করেই আসলে করতে হবে। তো এগুলো প্রক্রিয়া সুসম্পন্ন আশা করতেছি আমরা এই মাসের মধ্যে, যদি সম্ভব হয় হলো, না হলে ফেব্রুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে আমরা ইনশাআল্লাহ এগুলো আপডেট করতে পারবো। ক্রোয়েশিয়া নিয়ে তো আমি ওইদিনই একটা ভিডিওতে বলেছি যে গরম, গরম কিন্তু অনেক নিউজ আসে। গরম, গরম। কিছুদিন ধরে নাকি ফেসবুক, আমি তো ফেসবুকে নাই, এটা সবাই জানেন হয়তো। ফেসবুকে নাই, আমার ইউটিউবে অনেকে প্রশ্ন করে যে ভাই বাংলাদেশ থেকে তো ক্রোয়েশিয়াতে যেন আর কোনো ভিসা হবে না। হ্যাঁ, আবার দেখি যে কিছু, কিছু লিঙ্ক শেয়ার করে ভাই আপনি তো কাজ করতে পারেন না। এই যে দেখেন অমুকে 15 দিনে অনলাইন করে ফেলল। অনলাইন মানে ওরা মনে করতেছে পারমিট। তো ওরা মনে করতেছে যে অনলাইন করে একটা কাগজ দিয়ে দিলে এটাই পারমিট। তো কিসের অনলাইন বললে, কিসের পারমিট বললে, কিসের ভিসা বললে, ওরা এগুলো কোনো তোয়াক্কা নেই। জাস্ট একটা কাগজ পাইলে খুশি। তো ওরা বলতেছে যে 15 দিনে হয়ে যায়, আপনি তো পারেন না। আবার ওরা দেখতেছে আমাকে বিভিন্ন লিঙ্ক পাঠায় যে দেখেন অমুকে তমুকে ফেসবুক কাঁপায় ফেলতেছে, ইউটিউব কাঁপায় ফেলতেছে, 14 দিনে পারমিট দিয়ে দেয়, তারপরে 30 দিনে কি বলে 14 দিনে অনলাইন দিয়ে দেয়, 30 দিনে পারমিট দিয়ে দেয়, তারপরে 3 মাসে ভিসা দিয়ে দেয়, এরপরে 4 মাস, টোটাল 4 মাসের মধ্যে একদম ফ্লাইট। তো এই ধরনের গরম গরম নিউজ একদম মানে চড়াও, মানে কি বলে এটাকে, একদম সয়লাভ হয়ে আছে সোশ্যাল মিডিয়াতে। তো এগুলো তো অনেকে আরক্ত হয়, আসক্ত হয় এবং অনেকে অনুপ্রাণিত হয়। অনেকে তো আসলে বাংলাদেশি মানুষজনের কথা বলে আসলে লাভ নেই। তারা এক জায়গায় যখন অনেকদিন ওয়েট করে তখন তাদের রু উঠে যায় এবং তারা এদিক সেদিক ছুটাছুটি শুরু করে। তো এই বিষয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম ওইদিন যে আসলে কেন মানুষ ঠকে আর কি, বাঙালিরা যে কেন ঠকে। এই যখন এই ছোট্ট, ছোট্ট সংক্ষিপ্ত অফার গুলো পায়, খুব চটকদার বিজ্ঞাপন গুলো দেখে তাদেরকে খুব আকৃষ্ট করে এবং তারা এগুলোতে খুব দ্রুত প্রভাবিত হয়ে পড়ে। আর তখন তারা ঝাঁপ দেয় আর তাড়াতাড়ি ওত পেতে থাকে যে হ্যাঁ আয় তোকে ধরবো, স্বীকার করবো। আপনার ভিসার খবর নাই। আপনি একটা কাগজ দেখাই এই যে অনলাইন হইছে, এই যে আপনার পারমিট হইছে। এখনকার সিচুয়েশন আপনি কেন বুঝেন না? সারা বাংলাদেশের মানুষের বড়, বড় যত এজেন্সি আছে সবার খরা চলতেছে। এদের ওই পুকুর, নদী-নালা সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর আপনার এখানে শুধু ভরা বর্ষা। কোথা থেকে কিভাবে কি হয়? একটু মাথা খাটাইয়া তারপরে কাজ করবেন। আমার এগুলোতে কোনো আপত্তি নেই। আপনি যদি এভাবে করতে পারেন 15 দিনে, 30 দিনে, 4 মাসে যদি ফ্লাইট হয়ে যায়, এই প্রক্রিয়া যদি আপনি ইয়ে হয় যে না ওকে ঠিক আছে আপনি পারেন না। আমি আমাদের ক্লায়েন্টদের উদ্দেশ্যে ওইদিনই বলেছিলাম যে ভাই আপনার জন্য আমাদের দরজা খোলা। যে কোনো সময় এসে আপনার ফাইল নিয়ে গিয়ে আপনি 4 মাসের ফ্লাইট দিতে পারেন। কোনো সমস্যা নাই আমাদের। বাট এসব ছল ছাত্রী বকচক্কর বং-বাং এই কাজের সাথে আমরা একদম সম্পৃক্ত না। আমরা শর্ট টাইমে কোনো কাজ করতে পারি না। কোনো কাজ করতে পারি না। ঠিক আছে? আপনার অফিসে কল দিছিলাম, কেউ কল ধরে না। ক্রুইসের জন্য কি আবাসিক হোটেলের কাজ আছে? না, আবাসিক হোটেলের কোনো কাজ নাই। আর ফোন দিতে হবে ভাইয়া অফিস টাইমে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা। শুক্রবার ছাড়া অন্য দিন। এছাড়া অন্য সময় অফিসের লোকজন তো ফোন ধরবে না। এটা বুঝেনই তো, পার্সোনাল লাইফ তো সবার আছে, পার্সোনাল সময় সবার আছে, ফ্যামিলি আছে। সারাদিন তো আমাদের ফোন ধরে তারা বসে থাকবে না। ঠিক আছে? তো ওই সময়টার মধ্যে ইনশাআল্লাহ ফোন দিবেন, সবাই ফোন ধরবে।
আজকে তারেক ভাইয়ের সাথে কথা হয়েছিল, আমার পুলিশ ক্লিয়ারেন্স সেশন হয়ে আসছে, এখন নাকি বুলগেরিয়া পাঠানো হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করবেন। বুলগেরিয়া নিয়ে আল্লাহর রহমতে আমাদের কোনো বললাম আরকি যে পারমিট পর্যন্ত কোনো সমস্যা নেই। বাকি প্রক্রিয়া যেটা হৃদয় হাসান বলছে, বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, হৃদয় ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই যে শীতের সময়টা, এটা কিন্তু নতুন কথা না। এটা কিন্তু নতুন কথা না। এই যে শীতের সময়টা আসলে কিন্তু প্রতি বছরই আপনার এই ভ্যাকেন্সি-ট্যাকেন্সি একটু কম থাকে। এটা সবাই জানে। ভ্যাকেন্সি-ট্যাকেন্সি কম থাকে বা একটু দেরি হয়। আম নেপালে কিন্তু আমাদের এখনো ৫ জন আছে। মনে করেন না যে অন্য অভিজ্ঞতা আমরা শেয়ার করি। আমাদের এখনো নেপালে ৫ জন আছে। কারো ৫৬ দিন, ৫৮ দিন, ৬০ দিন হয়ে গেছে। আম কারো আবার ৪০-৪৮ দিন হয়ে গেছে এরকম। একদিনে তো সবাই যায় নাই। একেক সময় একেকজন গেছে। তো সেই হিসাবে তাদেরও মোটামুটি বলা চলে যে অনেকদিন তারা বসে আছে ৬০-৬৫ দিন। তো আমরা আশা করি ৯০ দিন পর্যন্ত সাধারণত যেটা হয়, এটা হয় এখন সময়টা একটু কমতেছে। কেউ পাচ্ছে। আমাকে অনেকে দৃষ্টান্ত যে ভাই ২৪ দিনে পায়, ২৮ দিনে পায়। এটা তো ঠাটাঠুটি বগা মরে, বক মরে, এত তো ফকিরের কেরামতির কিচ্ছু নেই। উ কাকতালীয় ২-১ টা এরকম হইতে পারে। অ্যাক্সিডেন্ট বলবো আমরা এগুলোকে। কিন্তু এটা তো সবার জন্য প্রযোজ্য না যে এটা হয়ে গেছে তার আমারটা কেন হচ্ছে না। এরকম যদি কারো ভিতরে ধ্যান ধারণা থাকে বা কারো ভিতরে যদি এরকম চিন্তা থাকে যে হয়তোবা আপনি ওইভাবে কিছু করতে পারেন না দেখে আমার দেরি হচ্ছে, অন্যকে করে ফেলছে দেখে তারটা তাড়াতাড়ি আসতেছে। তাহলে আমি বলব আপনি আপনার মতো করেন। আমাদের এম্বাসিতে ওই ধরনের কোনো হাত নেই। ঠিক আছে? আমাদের পূর্ববর্তী যে কোম্পানি ছিল যেটাতে ভিসা পেয়ে আমরা ক্রোয়েশিয়াতে আসছি, আমরা ২১ জন আমরা আসছি। সেই কোম্পানির তরফ থেকে এম্বাসিতে ওরা কিছু করে আলহামদুলিল্লাহ আমাদের সবারই ভিসা আ অ্যাপ্রুভাল করাইছে। সেটা হলো তাদের বিষয়। সব কোম্পানি সবকিছু করতে পারে না বা এগুলা অনৈতিক কাজের ব্যাপারে সবাই রাজিও হয় না। তো সুতরাং এগুলো নিয়ে ইয়ে করবেন না। আর এই যে শর্টকাটে এই না সেই না এগুলো করা মানে আপনি হয়তো প্রতারণার ফাঁদে পা দিলেন। এগুলো থেকে যতটুকু দূরে থাকা সম্ভব করবেন। কারণ নেপালে থাকা খাওয়া কিন্তু আপনার কোটি টাকা খরচ হয় না। হ্যাঁ? ওটা তো আমরা জানি। আমি নিজেও ১৫-২০ দিন আমি দেখে আসছি ওইখানে যে নেপালে কিন্তু থাকা খাওয়ার খরচ এরকম যে আপনার কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে ওরকম কোনো বিষয় না। তো ধৈর্য ধরে অপেক্ষা করেন এম্বাসির এক্সচেঞ্জ যখন হবে তারা তখনই দিবে। বাট আমাদের কাছে তো কোম্পানির থ্রুতে নিউজ আসে যে আপনার এই অমুক ক্লায়েন্টের ব্যাপারে এম্বাসি থেকে পুলিশ স্টেশনে ফোন দিয়েছে, পুলিশ আমাদেরকে ফোন দিয়েছে। অর্থাৎ কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা তারা আমাদেরকে জানায় যে হ্যাঁ, তাদের পুলিশ ভেরিফিকেশন হইছে। তো এটা আমরা টাইম টু টাইম বলে দিতে পারি। কিন্তু এম্বাসিকে ফোন দিয়ে যে এই আমার লোক বসে আছে ওইখানে, তাদের কেন তদন্ত করছেন না, তাদের কেন তাড়াতাড়ি বিষয় দিচ্ছেন না। এটা আসলে আমি বলব যে গাঁজাখুরি কথাবার্তা। তো এগুলো থেকে একটু বিরত থাকবেন। আর সবর করবেন আল্লাহর প্রতি। সবর রাখবেন আল্লাহর প্রতি। ইয়ে রাখবেন, আস্থা যেন থাকে। ঠিক আছে? নির্ভরতা সবকিছু থাকবে আল্লাহর উপরে। আল্লাহ পাক সবকিছু করে দিবেন ইনশাআল্লাহ। কারণ ভিসা দিবে এম্বাসি, ভিসা আমি আপনি কেউ দিব না। ঠিক আছে? তো আমি বলব এগুলো নিয়ে অধৈর্য হওয়ার কিছু নাই। সবর করে ধৈর্য ধরে অ্যা থাকেন ইনশাআল্লাহ। ক্রোয়েশিয়া কোন কাজ শিখে গেলে ভালো হবে? এখানে ওয়েল্ডার, মেসন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, টাইলস ফিটার, আ আপনার স্টিল ফিক্সার, আম আরেকটা কি বলে? ওই যে কার্পেন্টার। কাঠের যেগুলোকে বলে শাটারিং কার্পেন্টার এই না সেই না। রেইনফোর্স ওই যে ছাদ ঢালাইয়ের সময় যেগুলো কাজ করে। এসব কাজের প্রতি যদি আপনার ভালো দক্ষতা থাকে এবং দখল থাকে, আপনি এখানে আসলে আশা করি কোন না কোন কাজের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন। এখানে এসে আপনাকে বিপদে পড়তে হবে না। আছে না? এখানে এসে কাজ পায় না, বিপদে পড়ে, এই না সেই না। এই ধরনের বিষয়গুলো আপনার হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? কাজ শিখে আসলে আপনাকে কখনোই বসে থাকতে হবে না। এই কিন্তু আমার কাছে ইতালি থেকে, ফ্রান্স থেকে, নানা দেশ থেকে আমাদের ক্লায়েন্ট ২-১ জন হয়তো এরকম। কিন্তু মেক্সিমামই দেখলাম যে বাইরের ক্লায়েন্ট আমাকে ফোন দেয়। যারা অন্য কোনো এজেন্সির ক্লায়েন্ট হয়তোবা। তারা ফোন দেয় বলে যে, "ভাই ক্রোয়েশিয়াতে চলে আসতে চাই। ইতালি আছি। এখানে তেমন সুযোগ সুবিধা করতে পারছি না। ইতালিতে থাকতে চাচ্ছি না। ক্রোয়েশিয়াতে চলে আসতে চাই। আপনি কোন ব্যবস্থা করতে পারবেন নাকি?" এই ধরনের আসে। তো আমি বলব যে যখন আপনারা আসবেন, আসার আগে ওই ইতালি আসবো, ফ্রান্স আসবো এই ধরনের চিন্তা মাথায় আনেন না। কারণ ওইসব দেশে প্রচুর পরিমাণ মানুষ গেছে। বাঙালি, ইন্ডিয়ান, নেপালি সব ভরে গেছে একদম। বলা চলে যে ঢাকা শহরের ওই যে পুরা ঢাকার মতো হয়ে গেছে একদম। এত পরিমাণ বাঙালি। তো এত লোকেরে ওরা চাকরি কই পাবে এত চাকরি? বিশ্ববাজার তো যে অবস্থা এখন মন্দা চলতেছে না? বিশ্ব অর্থনীতিতে এখন মন্দা। তো সেই হিসেবে আপনি যেখানে সেখানে চাকরির আশা কেমনে করতে পারেন? ক্রোয়েশিয়াতে মানুষ থাকে না বিধায় কিন্তু এখানে নেপালি, ইন্ডিয়ান ওদের চাহিদা কিন্তু প্রচুর বেড়ে গেছে। কারণ ওরা থাকে।
আর আমাদের বাঙালিরা থাকে না বিধায় আমাদের চাহিদা কমে গেছে। আমাদেরকে ওরা পারমিট দিতে চায় না, আমাদেরকে ভিসা অ্যাপ্রুভালের জন্য ফোন দিলে মানে একটা নয়-ছয় অবস্থা আর কি। তো ইদানিং আবার বেশ মাস ২-৩ মাস ৪ মাস ধরে দেখতেছি যে আলহামদুলিল্লাহ যারাই আসে মোটামুটি এখানে থাকার চিন্তা করে আসে, কারণ তারা বুঝে গেছে। সেই জন্য তো এই সোশ্যাল মিডিয়ার জমানায় কিন্তু আসলে তথ্য কিন্তু গোপন করা যায় না। কিন্তু হয়তো আমি গেছি, আমার সাথে ২০ জনের যোগাযোগ আছে। ওই ২০ জনের মাধ্যমে কিন্তু আমার মাধ্যমে কিন্তু ২০ জন জেনে যায় যে ইতালির কি হাল হকিকত, আপনার ফ্রান্সের কি অবস্থা, ওই পোল্যান্ডের কি অবস্থা, স্লোভাকিয়া, স্লোভানিয়া, হাঙ্গেরি কি অবস্থা, কোন দেশে বেতন কত টাকা পায়, কি সুযোগ সুবিধা, জব আছে কিনা, এগুলো কিন্তু সবাই জেনে যায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে। তো সুতরাং একটা মানুষ আরেকটা মানুষের সাথে কানেক্টেড অলওয়েজ। তো তারা কিন্তু আগে জেনে ফেলে যে না, ইতালি যায় আসলে তেমন কিছু করতে পারবো না, না ফ্রান্সে গিয়ে তেমন কিছু করতে পারবো না, ঠিক আছে আমরা ক্রোয়েশিয়া যাবো, ক্রোয়েশিয়াতে থাকবো, অ্যাটলিস্ট ৬ মাস ১ বছর আমরা থাকার চেষ্টা করবো। এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু এখানে প্রচুর মানুষ আসছে এবং এখানে থাকতেছে। এখানে একটা বড় ধরনের কমিউনিটি হয়ে গেছে। আমি যখন রাস্তায় বেরোই আমি দেখি তো প্রচুর আমাদের ফুড ডেলিভারি দেয় সাইকেলে করে বাংলাদেশি ভাইয়েরা, প্রচুর লোকজন এখানে আসে। এবং আমি দেখলাম যে অনেকে আমার চিনে, রাস্তায় যখন হাঁটি আমার হাই আপনাকে চিনি। বিশেষ করে সিলেটের আছে, মুন্সিগঞ্জের আছে, নরসিংদীর অনেকের সাথে হাই হেলো হয়। তো এখানে এখন ওরা আছে, অনেকে ২ বছর ৩ বছর ধরে কাজ করে। ওইদিন একটা রেস্টুরেন্টে খাচ্ছিলাম, এই দেখলাম যে একটা ছেলে সম্ভবত আম দোহার বা নবাবগঞ্জ ওইরকম কোন এলাকার, সে দেখলাম যে আমাকে চিনে। তো বলল যে আমি এখানে প্রায় ২ বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার ১ম টিআরসি শেষ, ২য় টিআরসি চলতেছে। তো এখানে আমি যথেষ্ট ভালো আছি। ১.৫ লাখের উপরে ইনকাম করে। বুঝতে পারছেন? তো এইখানে ১.৫ লাখ ২ লাখ ইনকাম করা একদম স্বাভাবিক। সুতরাং আপনারা যারা আসবেন ক্রোয়েশিয়াতে এইখানেই থাকার চেষ্টা করবেন। দেখবেন কি হবে, এখানে কোম্পানিগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের প্রতি আকৃষ্ট হবে এবং আমাদের কাজ কাম দেখে, বাঙালি কিন্তু কামচোর না। যেডি কামচোর বাদাইম না, যারা কাজ জানে না এগুলো ওই বাংলাদেশও চোর, এডি ইতালিতেও চোর, ফ্রান্সও চোর, ওইগুলো কামচোর। বাঙালি কিন্তু আসলে পরিশ্রমী। বাংলাদেশ থেকে যারা কাজ শিখে আসে বা যারা কাজের সাথে সম্পৃক্ত বা যারা মধ্যপ্রাচ্যে থাকে, মিডল ইস্ট থেকে আসে, এরা কিন্তু প্রচুর পরিশ্রমী, এরা অনেক পরিশ্রম করে। তো বাঙালির কাজ কিন্তু এখন গোছানো হয়। হ্যাঁ, যেই কোম্পানিতে বাঙালি কাজ করে মনোযোগ দিয়ে, সবাই কিন্তু তাদেরকে খুব আদর করে ভালোবাসে। তো সেই হিসেবে আমরা যদি এগুলি অল্প করে হোক না, আস্তে আস্তে যদি করতে পারি, দেখবেন এই দেশের মানুষগুলো, এই দেশের কোম্পানিগুলো, এই দেশের যে এমপ্লয়ার, এরা কিন্তু আস্তে আস্তে আমাদের প্রতি আকৃষ্ট হবে এবং আমরা যখন এপ্লাই করবো বা আমাদেরকে বেশি ভ্যাকেন্সি দিতে চাইবে। আমার কাছে ওই দিন একজন বলল যে ভাই আমার কাছে ১২৫টা ফুড ডেলিভারির ভ্যাকেন্সি আছে, দিতে পারবেন নি? ইন্ডিয়ান লাগবে, নেপালি লাগবে। আমি ইন্ডিয়ান নেপালিকে জন্ম দিব নাকি? আমি বললাম আমার তো সব ভাই বাংলাদেশি। না, বাংলাদেশি নেওয়া যাবে না, মালিকগুলো, এজেন্সির মালিকগুলো আসলে বাংলাদেশিদের নিতে চায় না। তো সেই হিসাবে কেন নিতে চায় না এখন বুঝলেন তো? কারণ সবাই আসে গো, আসে গো। গতকালকে একজন বলল যে আমার ১২ জন আসবে, সবাই ইতালি চলে আসবে। তো এই যদি হয় তাহলে আপনি কি ভ্যাকেন্সি দিবে? তো এই হিসাবে আসলে মূলত বাংলাদেশীদের জন্য কাজ কাম একটু স্লো হয়ে গেছে। তো এর মানে এই না যে একদম বন্ধ হয়ে গেছে। কিছু ফেসবুকে, সোশ্যাল মিডিয়া দেখতেছি যে খুব চিল্লাফেল্লা চলতেছে যে বাংলাদেশীদের জন্য বন্ধ, বাংলাদেশীদের জন্য বন্ধ। আমি বলব যে এগুলো গাঁজাখোর। ফেসবুকে, ইউটিউবে এই যে এরকম ভিডিও বানাবে, লাইভে আসবে, মানুষ দেখবে, কিছু এঙ্গেজ হবে, কিছু ডলার-টলার কামাবে। এজন্য আসলে মূলত এরা এসে এখানে চিল্লাফাল্লাগুলো করে আরকি। আসলে এগুলো বকবাস কথা। এমন কোন দেশ নাই যে দেশে কাজ চালু নাই। সব দেশে চালু আছে। বাট হয়তোবা ওইরকম ভাবে চালু নাই। আপনার কি ধারণা এখনো পোল্যান্ডে লোক নেয় না? অবশ্যই লোক নেয়। খুবই কম। রেশিও খুব কমে গেছে। আপনি কি মনে করেন ফ্রান্সে লোক নেয় না? জার্মানিতে লোক নেয় না? সব দেশে লোক নেয়। বাট আমাদের জন্য এগুলো না। ঠিক আছে? অনেকে বলে যে ভাই পর্তুগালে কি লোক নেয়? হ্যাঁ, রেগুলার লোক নেয়, প্রফেশনাল লোক নিবে। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, একজন নার্স। ওরকম দক্ষতা তো আপনার থাকতে হবে। আপনি কিসের ভিত্তিতে কি জন্য আসবেন এখানে? ইউরোপে মানুষ কেন আসে? শরীর দেখানোর জন্য না কিন্তু। এখানে ওরা কর্মঠ লোকদেরকে খোঁজে নিয়ে আসে তাদের কোম্পানিতে কাজ করানোর জন্য। ঠিক আছে? আপনি আসবেন, ঘুরবেন, ঘাড়বেন, দামি জ্যাকেট পরবেন, এই সেই করবেন, সেলফি দিবেন। এই জন্য কিন্তু এখানে আনেন না। কাজ করার জন্য আনেন। আসলে আপনি কাজ জানলে আপনার সব দেশে আপনার জায়গা আছে। ঠিক আছে? তো অনেক রেগুলার দেখবেন কিন্তু, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত, যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়, এগুলো দেখবেন। আর এই লাইভের মধ্যে যারা যুক্ত থাকেন, সবসময় চেষ্টা করবেন যে এই লাইভগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন। তাতে কি হবে? অন্য যারা আছে তারা কিন্তু আমাদের এগুলো দেখে, এই যে আমরা কিন্তু একটা লাইভে যখন আসি, আপনাদের প্রশ্ন থাকে, সেখানে অনেক কথাবার্তা হয়, অনেক প্রশ্নের উত্তর থাকে। এতে কি হয়? মানুষের অনেকের যে জিজ্ঞাসা থাকে, এগুলো কিন্তু এখানে আলোচনা হয়। ফলে আপনারা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এগুলো শেয়ার করে দেন, মানুষ দেখার সুযোগ পায়।
হ্যাঁ, মিগ ওয়েল্ডিং এর চাহিদা। এখানে মিগ ওয়েল্ডিংটাই বেশি চলে। এখানে কিন্তু ওই যে 2G, 3G, 6G এগুলা না। এখানে মিগ ওয়েল্ডিং সবাই আমারে বলে যে যদি মিগ ওয়েল্ডার থাকে একদম এভেইলেবল দেয়া যাবে। ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনার কোনো কাজের উপর ফাইল নিতেছেন ভাই আর আপনি দেশে আসবেন। কবে দেশে আসবো এটা এখনো ঠিক নাই। হয়তো মার্চে এরকম একটা হইতে পারে। এখনো ঠিক নাই কবে কি করি। আসসালামু আলাইকুম রেজাউল ভাই কেমন আছে? সাইদুর রহমান ভালো আছি ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই বলছিলাম মামুন ভাই অপুদের পারমিটের কি অবস্থা ভাই? কোনো আপডেট আছে? অপুর পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু অপুর যে আগের পারমিটটা ছিল ওইটা এই মাসের 15 তারিখে মেয়াদ উত্তীর্ণ হবে এবং সেটা অ্যা ওই সিস্টেম থেকে ভেনিশ হবে হলো ৩১শে জানুয়ারিতে। ঠিক আছে? তো আমরা আশা করি মার্চ এপ্রিলের মধ্যে পারমিট গুলো সব রিসিভ করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যেতে কয় মাস সময় লাগে? এটা নির্দিষ্ট করে কোনো সুযোগ নাই। আ ৪ মাস, ৫ মাস এটা একদম বকবাস কথা। যেহেতু ইন্ডিয়া, নেপালে ফাইল জমা করতে হয়, সেখানে ৩ মাসের উপরে চলে যায়। আর পারমিট ইস্যু হইতে হয়, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করতে হয়। সব মিলিয়ে আপনার ধরেন একদম যদি তাড়াতাড়ি হয়ে যায়, একদম খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাও ধরেন যে ৮ মাস মিনিমাম। আর সর্বোচ্চ নসিব যদি খারাপ হয়, পারমিট যদি ক্যানসেল হয়ে যায় বারবার, সেক্ষেত্রে হয়তো ১ বছর, ১.৫ বছর যেতে পারে। ঠিক আছে? আরো বেশিও লাগতে পারে। আবার নসিবে না থাকলে সারা জীবনে হবে না। তো কতদিন লাগবে এটা আসলে এক্সাক্ট ওইভাবে বলার কোন সুযোগ নেই। আল মামুন ভাই সালাম নিবেন। মামুন কুরেশি আছি। অনেক ধন্যবাদ ভাইয়া। কোথায় থাকেন? দেখা করবেন ইনশাআল্লাহ। সোহান রহমান কেমন আছেন ভাই? আমাদের কি কোনো খবর আছে? হ্যাঁ, খবর আছে। গতকালকা আ শুক্রবার ছিল তো গতকালকা আমাদের লোক গেছিল। তো কি একটা এসওএস কি জানি বলল যে ইনভেস্টিগেশন এর একটা রিপোর্ট দিবে। দিলে ওইটা ওরা রিসিভ করবে ইনশাআল্লাহ। একদম ঘনায় আসছে। দোয়া করবেন। ইসমাইল হোসেন বলছে চিটাগাং। হ্যাঁ, ইসমাইল ভাই ভালো আছেন? বুলগেরিয়ার কি অবস্থা আবার? ওই যে বললাম শুরুতেই লম্বা কাহিনী ওইটাই। পারমিট-টারমিটের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। পারমিট অ্যাপ্রুভাল এর কোনো সমস্যা নাই। সমস্যা একটাই যে বুলগেরিয়ার জন্য ইন্ডিয়াতে জমা-টমা দেওয়া যাচ্ছে না সেটাই। আর এছাড়া অন্য কোনো সমস্যা নাই। সোহান ব্যাপারী ভাই পারমিটের কি কোনো আপডেট আছে? না, এখনো কোনো আপডেট নাই। সোহান ব্যাপারী। আ কিং ইসলাম মিগ ওয়েল্ডিং এর চাহিদা হ্যাঁ, মিগ ওয়েল্ডিং এর চাহিদা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ এখানে। আর এখন তো শীতের সময় কোনটারই কোনো চাহিদা নাই। সোজা কথা। বাইরে কোনো কাজ হয় না। রেস্টুরেন্টে কোনো আউটডোর কাজ নাই। তারপরে আপনার ওই যে বিল্ডিং এর বাইরের অংশে যে এসব এগুলো কোনো কাজ হয় না এখন। এই যে বর্তমানে এখন রানিং তাপমাত্রা হচ্ছে -2 তো বাইরে তো প্রচুর বাতাস থাকে। সূর্য নাই। সূর্য যে কবে দেখছি ঠিকই নেই। তো এরকম একটা মানুষ কাজ করে কিভাবে? তো এগুলো বন্ধ আছে আউটডোর কাজ। আর পরশুদিন তার আগের দিন আ পরশুদিন হ্যাঁ, পরশুদিন বরফে ঢাকা ছিল। আ তো কৃষি খামার-টামার এগুলো তেমন কাজ-টাজ হয় না। তো সুতরাং এখন আসলে কোন কাজে এই যে এখন যদি বলা যায় ভাই আজকে কি কাজের ডিমান্ড আছে? আজকে কোন কাজের ডিমান্ড নেই। ঠিক আছে? বা আজকে কোন কাজের তেমন কোন চাহিদা নাই। আবার দেখবেন যে জানুয়ারি শেষ হইছে, ফেব্রুয়ারি শেষ হইছে আবার ধমে শীত কমে আসবে আবার সবকিছু চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আবার ব্যাপক হারে শুরু হয়ে যাবে। কিছু মানুষ আসলে এইজন্যই কান্নাকাটি করে, হা হুতাশ করে যে, মনে হয় হইব না। এই ডিমান্ড নাই, এই নাই, সেই নাই, নিবে না, এই নাই, এইগুলা। না আরকি, না জানলে যা হয় আরকি। যখন আপনার শীত হবে, প্রত্যেকটা রেস্টুরেন্টে আবার লোক লাগবে। প্রত্যেকটা রেস্টুরেন্টে। আর এখানে তো ছোটখাটো রেস্টুরেন্ট না। একেক রেস্টুরেন্ট বিশাল। এবং ভিতরে যত জায়গা তার চাইতে বাইরে আর বিশাল পরিমাণ জায়গা। খোলা জায়গায় মানুষ ১ কাপ কফি নিয়ে গল্প করতে ধরেন ২-৩ ঘন্টা ধরে গল্প করে খায় বসে। এইগুলো চলতেছে এখানে দেখলাম। তো শীতের শেষে আবার প্রত্যেক সেক্টরে ব্যাপক হারে ডিমান্ড আসবে। ঠিক আছে? এই যে এখন যে অচল অবস্থা অনেকে বলতেছে যে এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। এটা কিন্তু আজকের নতুন বিষয় না। গত বছরও এরকম ছিল, তার আগের বছরও এরকম ছিল, সবসময় এরকম। শীত আসলেই ডিমান্ড একটু কমে যায়। হ্যাঁ? এবং স্লথ হয়ে যায়। পারমিট একটু দেরিতে আসে। ভিসা ডেলিভারি একটু দেরিতে আসে। কারণ আপনি যদি শীতের মধ্য শীতে ধরেন ডিসেম্বরে আপনি আসছেন বা জানুয়ারিতে আপনি আসছেন। ভিসা হয়ে গেছে জানুয়ারিতে আপনি ফ্লাইট দিয়ে আসলেন। আপনার তো কোনো কাজ নাই। ওই আয়নায় আপনারে বাসা দিয়ে বসায় রাখতে হবে। এজন্য কি তার জন্য কি প্রতি মাসে বাসা ভাড়া আপনার পিছনে খরচ হচ্ছে। তো এটা তো তারা করবে না। এজন্য তারা একটু বলে যে, "না, একটু যেহেতু কাজই বন্ধ আছে তো একটু পরে আসুক।" এই আরকি। এজন্য আসলে এরকম হচ্ছে। অন্য কিছু না।
ক্রোয়েশিয়া যেতে আগ্রহী, কিন্তু বিএফএস এ কি পুরাতন পাসপোর্ট জমা দিতে হয় নাকি? পুরাতন পাসপোর্ট হারিয়ে গেছে একটা, না ওরকম কিচ্ছু লাগবে না। বিএফএস হারাই গেলে, হারাই যাওয়ার একটা জিডি কপি থাকলে সাথে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা। ওরা চেক করে, জিজ্ঞেস করে যে অন্য পাসপোর্টটা কই। যেমন আমার ৩টা পাসপোর্ট ছিল, আমার জিজ্ঞেস করেছে আরেকটা পাসপোর্ট, আমি বললাম যে নাই। তো ওইটার আবার ইয়ে ছিল আমার কাছে, স্ক্যান কপি ছিল, ওইটা আমি দিয়ে দিছি। ঠিক আছে? আর ২ টা পাসপোর্ট একসাথে স্টাপলার করা ছিল, দিয়ে দিছি। তো ২য় যে পাসপোর্টটা, ওইটার মধ্যে কিন্তু তার আগের পাসপোর্টের ইয়েটা আছে, নাম্বারটা আছে। তো আমার জিজ্ঞেস করলো যে, "আপনার ৩য় পাসপোর্টটা কোথায়?" আমি বললাম যে, "ওইটা নাই, এটা হারাই গেছে, ভ্যানিশ। স্ক্যান কপি আছে?" আমি বললাম, "হ্যাঁ, প্রিন্ট কপি ছিল, আমি এটার সাথে দিয়ে দিছি।" হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওগুলা আসলে বড়সড় কোনো সমস্যা না। আ এনআইডি নাম্বার ও বাবার নামের ভুল আছে, সেগুলো সংশোধন করেছি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। বাপের নামের বাপের নামের অংশ ভুল, বাপের নামের এনআইডি কার্ডের সমস্যা, এইসব কিচ্ছু কোনো মেজর সমস্যা না। এগুলো আসলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আপনার যে বিষয়গুলো ওরা সবচাইতে বেশি দেখবে, সেটা হলো আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার পাসপোর্ট নাম্বার। এর বাইরে কোনো বিষয় নিয়ে সিরিয়াস কোনো কিছু নাই। ঠিক আছে? অত ভয়ের কিছু নেই ইনশাআল্লাহ। সার্বিয়া, বসনিয়া নিয়ে কাজ করি না। বসনিয়ার ডিমান্ড আসছে আমার কাছে, কিন্তু বসনিয়ার জন্য তো ইন্ডিয়া যাইতে হয়। ইন্ডিয়া রিলেটেড কাজ থেকে যতটুকু দূরে থাকা যায় এখন, সেটাই ভালো। আ এক ভাই বিপ্লব সরকার বলছে, বুলগেরিয়া খবর বলেন ভাই, এম্বাসি কবে আসবে জানেন? ওই ভিডিও শুরুতে ০.৫ ঘন্টা কথা বলছি। শুনে নিয়েন ইনশাআল্লাহ, হ্যাঁ? আ মিজান ফ্রম ইউরোপ, ভিসার হওয়ার পর জন্ম সনদে বয়স কমালে ফ্লাইট, কোত্থারে ভাই, এগুলো কিচ্ছুই না। কিচ্ছু দেখবে না। আপনি ফ্লাইটের সময় দেখবে টিকেট। বাংলাদেশে আপনার দেখবে ম্যান পাওয়ার কার্ড। হ্যাঁ? আপনার সর্বোচ্চ হলে ওয়ার্ক পারমিট, কন্ট্রাক্ট লেটার। এর বাইরে কিচ্ছু না। কিচ্ছু দেখবে না। আর কেউ আবার পুলিশ ক্লিয়ারেন্স দেখে। এটা কিন্তু রাখবেন সাথে। পুলিশ ক্লিয়ারেন্সটা দেখে। হুট করে বলবে পুলিশ ক্লিয়ারেন্স দেখাও। এজন্য পুলিশ ক্লিয়ারেন্সটা সাথে রাখবেন। আল-আমিন বলছে ২৬/১২ বরিশাল থেকে আমি আল-আমিন আপনার গ্লোবাল হলিডে এজেন্সিতে জমা দিয়েছি। ঠিক আছে ইনশাআল্লাহ। অফিসে সবসময় যোগাযোগ রাখবেন। কাজের আপডেটের জন্য অফিসের নাম্বারগুলোতে সবসময় যোগাযোগ রাখবেন। কারণ আমার কাছে তো নাম্বার মুখস্থ থাকার কথা না, হ্যাঁ? অফিসের নাম, পাসপোর্ট নাম্বার সহ কবে জমা করছেন সবকিছু ওদের কাছে ফরমেট করা থাকে। তো সুতরাং আপনি যখন তল্লাশি করবেন, ওরা দেখে আপনাকে বলে দিতে পারবে। আমার কাছে জিজ্ঞেস করলে কোনো নিউজ পাবেন না আসলে। আর লাইভে আসলে এগুলো না বললেই ভালো। লাইভে আপনাদের যেসব সমস্যাগুলো আছে ওগুলো নিয়ে বললে আমরা কথা বলতে কমফোর্ট ফিল করি, হ্যাঁ? আমার পারমিটে কি হইছে, আমার এই হইছে, সেই হইছে। এগুলা দিয়ে তো আমার কাছে সমাধান নাই। অফিসে ফোন করবেন, ওরা বলে দিবে সাথে। আমার অনেকগুলো লোক বসে আছে অফিসে, কেন? আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। বুলগেরিয়া স্টিল ফিক্সারের কাজের পারমিট কি এই মাসে আসতে পারে? হ্যাঁ, আমাকে না, এই মাসে, সরি, এই মাসে পাবো না। ফেব্রুয়ারিতে, এই মাসে পাবো না। এই মাসে পাবো না। ফেব্রুয়ারিতে আমি ওই টেইলারি যেগুলো ছিল এগুলা, এবং স্টিল ফিক্সড এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একদম অ্যাপ্রুভাল সহ পাবো। দোয়া করবেন। আর দোয়া করেন বাংলাদেশে যাতে তাড়াতাড়ি শুরু হয়ে যায়, হ্যাঁ? কেমাটের জন্যই বসে আছি ভাইয়া। আ তানজিল হাসান, বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করা যাবে কোন দেশের? বাংলাদেশ থেকে এখন ক্রোয়েশিয়া হচ্ছে, বাংলাদেশ থেকে হচ্ছে, আ যদি আপনি করাইতে পারেন আরকি, সার্বিয়া করাইতে পারবেন এখানে বসে। আপনি করাইতে পারবেন আ কি বলে, পোল্যান্ডের, আপনি করতে পারবেন আ ডেনমার্ক, সুইডেন, এগুলার হয় বাংলাদেশ থেকে। আপনাদের মাধ্যমে সার্বিয়া যেতে কত টাকা লাগবে? বেতন ভাতা কেমন কি? কোনো কিচ্ছু নাই ভাই। মাফ চাই, সার্বিয়ার ফাইল নিচ্ছি না। সার্বিয়ার আমি না, বাংলাদেশের বড় বাঘারাও এম্বাসিতে ফাইল জমা করে চুপচাপ পড়ে আছে। খুব বাজে অবস্থা, হ্যাঁ? তবে আমাদের কিছু অ্যাপ্রুভাল আশা করি আমরা এই মাসেই পেয়ে যাবো ইনশাআল্লাহ। অনেকদিন থেকে পড়ে আছে। আমি বলি যে, "ভাই হয় ক্যানসেল করে দাও।" কাস্টমারে বলি যে, "মাফ চাই, যাও।" অথবা অ্যাপ্রুভাল দিয়ে দাও। অ্যাপ্রুভালও না, ক্যানসেলও না। চুপচাপ পড়ে থাকে। এটা তো খুবই খারাপ জিনিস। ঠিক আছে? এই অবস্থায় এখনো লাখ মানুষ ওয়েট করতেছে। আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে দেখেন। মেবি এটা ৯৩,০০০ মেম্বার হয়ে গেছে। সার্বিয়া প্রবাসী। ওইখানে জয়েন করেন। ওই মানুষের হালতে দেখতে পারবেন কি অবস্থা এখানে। আমি একটা এজেন্সিকে বলেছিলাম সার্বিয়া যাওয়ার জন্য। কিন্তু এজেন্সি বলছে বাধ্যতামূলক পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। ক্লিয়ারেন্স লাগে না তো। সার্বিয়ার জন্য আসলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। সত্যি বলেছি। ভাই কেমন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে দেখা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। আপনারা নরওয়েজিয়ান কোন দেশ নিয়ে কাজ করেন? ওই যে কসোভো করি, আর এখন মলদোভা, আর সার্বিয়া, ক্রোয়েশিয়ার বাইরে কিছু না। ক্রোয়েশিয়া, বুলগেরিয়া।
আর বাইরে কিছু না ইনশাল্লাহ। তো লাইভটা কতক্ষণ হইলো আসলে মূলত বুঝতেছি না, অনেকক্ষণ হয়তো হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আছি আপনাদের সাথে লাইভে। শেষ করে দিব, তার আগে কিছু কথা বলে নেই। শোনেন, যে উড়ু খবরে কান দিবেন না। যে চিলে নাকি কান নিয়ে গেছে। চিলের পিছে দৌড়াবেন না, কান ধরে দেখবেন যে আপনার কানটা আসে কিনা, হ্যাঁ? তো ক্রোয়েশিয়ার কাজ বন্ধ হয়ে গেছে, ইনাসিনে এগুলোতে একদম বকবাস কথাবার্তা, এগুলোতে একদম কান দিবেন না। আর কান দিয়ে আমাদেরকে হুদাই খালি মেসেজ দিয়েন না, ভাই সার্বিয়া নাকি ক্রোয়েশিয়া নাকি বন্ধ হয়ে গেছে, ভাই ক্রোয়েশিয়া নাকি বাংলাদেশের সঙ্গে, খুবই বিরক্তিকর। এই ভিডিওটা এই জন্যই বললাম, এবং এগুলোতে অনেকক্ষণ ধরে এই কথাগুলো এই জন্যই বললাম, যাতে আপনারা আসলে বুঝতে পারেন কাজের গতির কিছুটা এদিক সেদিক হয়। কাজ কোনো দেশে কোনোদিন বন্ধ হয় না। ক্রোয়েশিয়াতে প্রশ্নই আসে না। ক্রোয়েশিয়াতে এমন না যে বাংলাদেশি কোটি কোটি মানুষ আছে এখানে, যে বন্ধ হয়ে গেছে আর বাংলাদেশ থেকে শ্রমিক নিবেন, এগুলো বকবাস কথা। তো এগুলা কোনোদিনও কানে নিবেন না। আর শর্টকাট পথে হাঁটবেন না। ক্রোয়েশিয়ার প্রক্রিয়া এত সোজা না। ঠিক আছে? ওই যে অনলাইন কফি বং-বাং দেখাইয়া টাকা হাতে নিয়ে এরপরে রাস্তায় রাস্তায় বিক্রি করবেন। যেটা আমি ওইখানে ওই আমার ফেসবুকে পোস্ট করেছিলাম, যে ডাইরেক্ট ভাষায় বলছি যে হুগা মারা খাইবেন। যদি আপনার খাওয়ার ইচ্ছা থাকে আমাদের কোনো সমস্যা নেই, আপনারা যেতে পারেন। যখন খাইবেন তারপরে ডুলতে এসে বলবেন যে, হা খাইছি। মানে এগুলা উদ্ভট কথাবার্তা, ফালতু, এগুলার ধারে কাছেও যাইবেন না। দেখবেন ভিসা সাকসেস মানুষের। অনলাইন সাকসেস দিয়ে আপনার কিছু যায় আসে না। ভিসা কে করতে পারে? এবং আপনার কষ্টার্জিত টাকাটা সেভ আছে কিনা? টাইমের খেতা ফুটেন। কিসের টাইম মিয়া? বাঙালির আবার টাইম আছে নাকি? 28 বছর 30 বছর পর্যন্ত গাঁজা খাইয়ে তো বন্ধুদের সাথে আড্ডা মাইরা মেয়েদের স্কুলের সামনে দাঁড়ায় থেকে তো 30 বছর পার করে দেয়। কিসের আবার টাইমের চিন্তা করেন আপনি? দালালের কাছে ফাইলটা দিয়ে পাগল হয়ে যান। কিসের টাইমের চিন্তা করেন? আপনার মূল্যবান সময় গেছে, এই না সেই না, জীবন শেষ, ধ্বংস। আমি পারমিটের শোকে কাউরে মরতে দেখি নাই। বিশ্বাস করেন, কাউরে স্ট্রোক করতে দেখি না, হার্ট অ্যাটাক করতে দেখি না। বকওয়াস, এই সারাদিন খালি এগুলা। একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, এই যে টাকা, টাকা এটা হারাইলে আর পাবেন না। ঠিক আছে? টাকা, এই টাকাটা যাতে আপনার সেফ থাকে, এই জিনিসটা সবসময় দেখবেন। ঠিক আছে? আর ভিসা হয় কিনা, আপনার টাকা সেফ আছে কিনা এটা দেখবেন। কি টাইম টিম বং টাইম। হ্যাঁ, যদি টাইম করেন তাহলে ভাই আমাদের ধারে কাছে আসার দরকার নেই, মাফ চাই। আমরা ওই একদম ডিউ টাইমে অল্প সময়ের ভিতরে এগুলো আমরা করি না। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডা ফাঁদে পড়ে হগা মারা খাইয়েন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।